শুরু করলে হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে একটা নোংরা বিজ্ঞাপন ভেসে ওঠে। জয়শ্রী সেগুলো ক্লোজ করে দিচ্ছে, তো কিছুতেই ক্লোজও হচ্ছে না, বরং আরো বেশি বেশি ওপেন হচ্ছে। কি এক টেনশন। এমন সময় আবার গিরি ফোন করে। জয়শ্রী কলটা কেটে দিয়ে কম্পিউটারের স্ক্রিন থেকে এগুলো কিভাবে সরাবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় হঠাৎ মিক্সার মেশিনের শব্দ জয়শ্রী চমকে ওঠে। তো যাই হোক, জয়শ্রী কোনো উপায় না পেয়ে তাড়াহুড়ো করে কম্পিউটারটাই অফ করে ফেলে এবং টেনশনে বারান্দায় এসে দাঁড়ালে আমরা দেখি টেনশনে তার পুরো গা ঘেমে পড়ে যাচ্ছে। তো জয়শ্রী একবার ভাবতেছে সে আবার গিয়ে কম্পিউটারটা অন করবে, তো আবার ভয়ে সেটা অন করার সাহসও পাচ্ছে না। এভাবে অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে কাটানোর পর শেষমেশ জয়শ্রী অনেক সাহস জুটিয়ে আবার আসে এবং ভয়ে ভয়ে কম্পিউটারটা আবার অন করে বসে পড়ে। কিন্তু এ কি, কম্পিউটারটা অন হওয়ার পরও আবার সেই সেম অবস্থা, আবার সেই একইভাবে স্ক্রিনে একের পর এক ভিডিও চলে আসতেছে আর সেগুলো কিছুতেই ক্লোজ হচ্ছে না। লেজালা। এটা দেখে জয়শ্রী তার মেয়ে তরুর কাছে ফোন করে বলে, তরু, কম্পিউটারে অটোমেটিক কিছু পেজ ওপেন হচ্ছে, সেগুলো ক্লোজও হচ্ছে না, কিভাবে কি করব? তরু তখন শিখিয়ে দিতে থাকে যে এভাবে এভাবে এই করতে হবে। জয়শ্রী তরুকে অনলাইনে রেখে সেগুলো করেও কাজ না হলে বলে, তরু এভাবে তো হচ্ছে না। তখন তরু বলে, মা তুমি ভিডিও কল দিয়ে আমাকে কম্পিউটার স্ক্রিন দেখাও, আমি শিখিয়ে দিচ্ছি। লে আরেক জ্বালা, জয়শ্রী এসব দেখাবে কেমনে? তাই জয়শ্রী বলে, তরু ঠিক হয়ে গেছে, ধন্যবাদ, এবার ঘুমা তাহলে। এই বলে জয়শ্রী কলটা কেটে দেয় ও টেনশন করতে থাকে এখন সে কি করবে। এমন সময় প্রিন্সিপাল ম্যাম ভয়েস মেসেজ করে বলে, জয়শ্রী ফাইলগুলো কখন পাঠাবে? আমি অপেক্ষা করছি তো। কি একটা অবস্থা। টেনশনে জয়শ্রী পাশের রুমে এসে পানি খেয়ে আবার রুমে ফিরে আসে। ও কি করবে ভাবতে ভাবতে শেষমেশ কম্পিউটারে বসে আবার চেষ্টা শুরু করে। হঠাৎ থ্যাম করে ছাদ থেকে টিকটিকি পড়ে গেলে জয়শ্রী তাকে তাড়াতে গিয়ে কিবোর্ডে কয়েকটা চাপ দিয়ে ফেলে। এরপর সে কম্পিউটারের স্ক্রিনে তাকালে অবাক। সে দেখে তার কম্পিউটারের স্ক্রিন লক হয়ে গেছে এবং স্ক্রিনে লেখা উঠেছে, এখন এটা আনলক করতে চাইলে এই মুহূর্তেই 29,000 টাকা পেমেন্ট করুন। এরপর নিচে মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করার অপশন দিয়েছে। বেজালা, এটা কি থেকে কি হয়ে গেল? জয়শ্রীর তো কলিজা গলা দুটোই শুকিয়ে আসতেছে। জয়শ্রী কি করবে ভাবতে ভাবতে হেল্পের জন্য শারীরিক শিক্ষার টিচার পিয়াসের কাছে ফোন করলে কলটা তার বউ ধরে এবং বলে, পিয়াস তো এখন বাহিরে আছে আর ফোনটা বাসায় রেখে গেছে, জরুরি কিছু কি? জয়শ্রী বলে, না তেমন কিছু না। এই বলে জয়শ্রী কলটা কেটে দিয়ে আবার ভাবতে থাকে আর কার কাছে হেল্প নিতে পারে। তখন তার সাব ইন্সপেক্টরের কথা মনে পড়ে, কিন্তু সে সাব ইন্সপেক্টরকে কল দিয়ে একটু পর দুম করে আবার কলটা কেটে দেয়। ও সাব ইন্সপেক্টরের বলা সেই কথাটা ভাবে। জয়শ্রী, দোষ আসলে বাচ্চাদের না, দোষ বাবা মায়ের। মানে জয়শ্রী ভাবতেছে সাব ইন্সপেক্টরকে এটা বললে সে নিশ্চয়ই ভাববে জয়শ্রী এসব নোংরা ভিডিও দেখতে গিয়ে এটা ঘটেছে, তাই সে আর তাকেও বলতে পারে না। এবার সে কি করবে? এমন সময় সাব ইন্সপেক্টর নিজেই কল দিয়ে বলে, জয়শ্রী তুমি একটু আগে কল দিয়েছিলে যে? জয়শ্রী বলে, ও সরি, ভুল করে কল গেছিল মনে হয়। এটা শুনে সাব ইন্সপেক্টর বলে, ও আমি তো ভাবলাম এই মাঝরাতে আমাকে হয়তো কোনো বিশেষ প্রয়োজনে স্মরণ করছো। জয়শ্রী বলে, না স্যার তেমন কিছু না। এই বলে জয়শ্রী কলটা কেটে দিয়ে হতাশায় ডুবে যায়। সে আবার কম্পিউটারের সামনে এসে বসে পড়ে ও 29,000 টাকা পেমেন্টের অপশনটা দেখে হাউমাউ করে কাঁদতে থাকে, কারণ তার ব্যাংক অ্যাকাউন্টেও এতগুলো টাকা নেই। তার ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র 12,000 টাকা। জয়শ্রী তখন সেই 12,000 টাকাটাই পেমেন্ট করার চেষ্টা করে, বাট পেমেন্ট হয় না। জয়শ্রী তখন অস্থির হয়ে বারবার চেষ্টা করলে শেষমেশ পেমেন্ট অপশনটাও লক হয়ে যায়। লে জ্বালা। শেষ একটা রাস্তা খোলা ছিল পেমেন্ট দিয়ে আনলক করে নেওয়ার, এবার সেটাও গেল। জয়শ্রী এবার তাহলে কি করবে? এটা নিয়ে ভাবতে ভাবতে জয়শ্রীর সাইবার সচেতনতা ক্লাস টিচার স্বজনের কথা মনে পড়ে যায়। এটা ভেবে জয়শ্রী স্বজনকে ফোন করার সিদ্ধান্ত নিয়ে ঘড়ির দিকে তাকালে দেখে রাত 1:30 বেজেছে। এই মাঝরাতে আর কি করে ফোন দিবে, তাই জয়শ্রী হতাশ হয়ে ফোনটা রেখে দিয়ে টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালবেলা দেখি গ্রামের সবাই জয়শ্রীর বাড়ির সামনে ভিড় জমিয়েছে এবং পুলিশ জয়শ্রীকে সাইবার ক্রাইমের অপরাধে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। তখন গ্রামের সবাই বলাবলি করে, এটাই তাহলে ম্যাডামের আসল রূপ, বাচ্চাদেরকে শিক্ষা দেয় ইল্লিগাল ভিডিও দেখা যাবে না, আবার নিজেই এসব করে। এমন সময় জয়শ্রীর মেয়ে তরু এবং গিরিও হাজির। তরু তার মাকে এই অবস্থায় দেখে মা বলে চিৎকার দিয়ে ছুটে আসে আর জয়শ্রীর ঘুম ভেঙে যায়। মানে জয়শ্রী এসব স্বপ্ন দেখছিল। তো এসব স্বপ্ন দেখে জয়শ্রী ভেবে নেয় খুব দ্রুত তাকে এটার সমাধান করতে হবে, নয়তো তার সম্মান সব যাবে। তখন জয়শ্রী ঘড়ির দিকে তাকালে দেখে সময় ভোর 5:35। জয়শ্রী উঠে এসে তার ফেসে পানির ঝাপটা দিয়ে তাড়াহুড়ো করে স্বজন স্যারের কাছে কল করে, কিন্তু কল রিসিভ হয় না। একটু পর কল ব্যাক আসতেই জয়শ্রী ধুম করে কলটা রিসিভ করলে গিরি বলে ওঠে, এত সকালে কার কলের অপেক্ষায় আছো যে কল ধরতেই রিসিভ করলে? জয়শ্রী বলে, গিরি আমি একজনের কলের অপেক্ষায় আছি, তোমার সাথে আমি পরে কথা বলছি, এখন রাখো। এই বলে জয়শ্রী কল কেটে দিলে গিরির তো মেজাজ খারাপ হয়ে যায়। সে মনে মনে বলে, শালা আমি বাড়িতে না থাকলেই তাকে কে এত কল করে।
তো জয়শ্রী আবার স্বজন স্যারকে কল করলে স্বজন স্যার কোথায় জানি যাচ্ছে, পথের মাঝে বাইক থামিয়ে কলটা রিসিভ করে। জয়শ্রী বলে, হ্যালো স্বজন স্যার, আমি জয়শ্রী টিচার, ৫ম থট্টম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। স্বজন বলে, ও হ্যাঁ মনে পড়েছে। জয়শ্রী তখন স্বজন স্যারকে সব খুলে বলে, স্বজন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি সমাধান করে দিব, নো টেনশন, বাট আজ তো আমার একটা জায়গায় সেমিনার আছে, সেখানে যাচ্ছি, তাই আগামীকালকে আসি। জয়শ্রী আজকেই আসার জন্য খুব করে রিকোয়েস্ট করলে স্বজন বলে, ওকে ঠিক আছে, যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করব। এটা শুনে জয়শ্রী যেন কিছুটা স্বস্তি ফিরে পায়। কিন্তু কিছুক্ষণ পর আসতে দেখি জয়শ্রী স্বজনের অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম ভাঙতে জয়শ্রী দেখে 4টা বেজেছে। জয়শ্রী তাড়াহুড়ো করে আবার স্বজনকে কল করলে দেখেন নাম্বার বন্ধ। কি এক জ্বালা। এমন সময় স্বজন কল করে বলে, আমি সেমিনারে ছিলাম তাই ফোন বন্ধ রেখেছিলাম। জয়শ্রী বলে, প্লিজ স্যার একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। স্বজন বলে, ওকে আপনার বাসার লোকেশন সেন্ড করুন, আমি আপনার বাসার আশেপাশে গিয়ে কল করব। এটা শুনে জয়শ্রী কল কেটে দিয়ে অস্থির হয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে আমরা দেখি টেনশনে জয়শ্রী বারান্দায় বসে থেকে স্বজনের অপেক্ষা করতেছে, কিন্তু স্বজন আসছে না। টেনশনে জয়শ্রীর চোখে জল টলমল করতেছে। তো জয়শ্রী বাহিরে এসে পায়চারি করতেছে আর স্বজনের অপেক্ষায় অস্থির হয়ে যাচ্ছে। এমন সময় দেখি স্বজন জয়শ্রীর গ্রামে এসে পৌঁছাচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে স্বজন রাস্তার পাশের একটি ওয়েটিং শেডের নিচে দাঁড়িয়ে জয়শ্রীকে ফোন করলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে কল ঢুকছে না। এমন সময় স্বজনের সামনে দিয়ে একটা অটো গেলে আমরা দেখি সেই অটো থেকে গিরি বের হয়ে সেও একটা ছাউনির নিচে আশ্রয় নিচ্ছে। মানে জয়শ্রীর সন্দেহজনক আচরণ দেখে গিরি ভাবতেছে তার বউ নিশ্চয়ই বাড়িতে কারোর সাথে মজা লুটতেছে, তাই সে জয়শ্রীকে হাতে নাতে ধরার জন্য এমার্জেন্সিতে বাসায় আসতেছে। তো গিরির বাসায় আসার খবর পেয়ে একজন বন্ধু কল করে বলে, বাসায় পরে যাস, আগে এখানে আয়, মালের আয়োজন করেছি। এটা শুনে গিরি সেই বন্ধুদের মালের আড্ডায় চলে যায়। এদিকে জয়শ্রী স্বজনকে ফোন করলে স্বজন কলটা ধরে বলে, টিচার আমি রাস্তার পাশে একটা ওয়েটিং শেডের নিচে দাঁড়িয়ে আছি, এখান থেকে আপনার বাসা কোন দিকে? জয়শ্রী বলে, আপনি সামনে এগোন, আমি আসতেছি। এই বলে জয়শ্রী মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে বৃষ্টিতে ভিজেই রাস্তাতে চলে আসে ও স্বজনকে রিসিভ করে। তো স্বজন জয়শ্রীর পিছু পিছু বৃষ্টিতে ভিজেই জয়শ্রীর বাড়ির বারান্দাতে এসে দাঁড়ালে জয়শ্রী স্বজনকে বাসার ভিতরে নিয়ে আসে। স্বজন তার হেলমেটটা রেখে বাড়িটা ভালো করে ঘুরে ফিরে দেখে বলে, বাড়িতে মনে হচ্ছে আপনি একা? জয়শ্রী বলে, হ্যাঁ আমার স্বামী মেয়েকে নিয়ে ত্রিবান্দ্রমে গেছে। স্বজন বলে, ও আমি বৃষ্টিতে ভিজে গেছি, আমার ব্যাগে এক সেট কাপড় আছে, আমি পরিবর্তন করে আসি। জয়শ্রী বলে, এই বাড়িতে ড্রেস চেঞ্জ করার তেমন রুম নেই, আপনি এই রুমে গিয়ে করতে পারেন। এটা শুনে স্বজন সেই রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করতে থাকে আর ওদিকে বাহিরে দাঁড়িয়ে থেকে জয়শ্রী টেনশনে অস্থির হতে থাকে। তো ড্রেস চেঞ্জ করা শেষে স্বজন তার মোবাইলটা চার্জিংয়ে লাগাতে গিয়ে পাশে গিরির লাল পানির বোতল দেখতে পায়। ব্যাস সে লোভ সামলাতে না পেরে টানা কয়েক প্যাক মেরে দেয়। এরপর স্বজন বাহিরে এসে জয়শ্রীকে বলে, ফোনটা ভিতরে চার্জে রেখেছি। জয়শ্রী বলে, ঠিক আছে, আর হ্যাঁ এটাই সেই কম্পিউটার। এটা শুনে স্বজন কম্পিউটারটা ঠিক করার জন্য বসেও বলে, আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনিও বসেন। এটা শুনে জয়শ্রী পাশে বসে পড়লে স্বজন কম্পিউটার ঠিক করতে করতে বলে, যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম সেদিন আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছিল, কিন্তু এখন আপনার অবস্থা দেখুন, সারা রাত থেকে মনে হয় জেগে আছেন, মনে হচ্ছে কিছু খাননি, তার উপর আবার বৃষ্টিতে ভিজে আছেন, আপনার ঘাড় ফেস সব ভিজে একাকার হয়ে আছে। এসব শুনে জয়শ্রী একটু আনকমফোর্টেবল হয়ে বলে, প্লিজ স্যার তাড়াতাড়ি এটা ঠিক করে দেন না, খুব টেনশনে আছি প্লিজ। স্বজন বলে, যতক্ষণ কম্পিউটার ঠিক হয়নি ততক্ষণ কি এভাবে ভেজা কাপড়ে বসে থাকবেন? যান আপনার কাপড় চেঞ্জ করে আসুন। জয়শ্রী বলে, না সমস্যা নেই। এটা শুনে স্বজন বলে, এটা ঠিক করতে কমসে কম 2 ঘন্টা লাগবে, ততক্ষণে আপনি এখানে ভেজা মুরগির মতো চুপসে থাকবেন? যান ফ্রেশ হয়ে আসুন। টেনশনে তো এখান থেকে ওঠার ইচ্ছা হচ্ছে না, বাট কি আর করার, স্বজনের জেদাজেদিতে বাধ্য হয়ে শেষমেশ জয়শ্রী কাপড় চেঞ্জ করার জন্য রুমে যায়। তো জয়শ্রী রুমে গেলে স্বজন কেন জানি সন্দেহজনকভাবে পিছন ফিরে দেখে ও স্বজনের ফেসে রহস্যজনক এক হাসি ফুটে ওঠে। ওইদিকে জয়শ্রীও রুমে দরজাটা লাগিয়ে দিয়ে ভাবনায় পড়ে যায়, কারণ স্বজনের আচরণ তার কাছে কেমন যেন লাগতেছে। তাই সে দরজাটা আবার একটু খুলে দেখে নেয় স্বজন কি করতেছে। তো স্বজন মনোযোগ দিয়ে কাজ করতেছে দেখে সন্দেহটা কেটে যায় ও জয়শ্রী আবার দরজাটা লাগিয়ে দিয়ে নিজেকে শান্ত করে নিয়ে কাপড় চেঞ্জ করার প্রস্তুতি নেয়। সিন স্বজনের কাছে আসতে দেখি সে কেন জানি তাড়াহুড়ো করে ল্যাপটপটা বের করতেছে। ল্যাপটপ ওপেন করতেই কি আমরা দেখি জয়শ্রী রুমে কি করতেছে সব ল্যাপটপে দেখা যাচ্ছে। তো জয়শ্রীকে এভাবে দেখে স্বজন শয়তানি একটা লুক দিলে আমরা দেখি স্বজন তার ফোনটা ওই রুমে চার্জে দেওয়ার নাম করে ক্যামেরা অন করে রেখে এসেছে। কন মনটা তাইলে কি কয়। তো জয়শ্রী তার কাপড় চেঞ্জ করতে থাকে আর স্বজন চোখ বড় বড় করে তার ল্যাপটপে সব দেখতে থাকে। কাপড় চেঞ্জ করা শেষে জয়শ্রী বের হয়ে আসলে জয়শ্রীকে এইভাবে শাড়িতে দেখে স্বজন এক নজরে তাকিয়ে থাকে। তো জয়শ্রী কাছে আসলে স্বজন বলে, এই তো এবার তোমাকে সেই জয়শ্রীর মতো লাগতেছে যাকে আমি প্রথম দেখেছিলাম। জয়শ্রী বলে, স্যার প্লিজ কম্পিউটার ঠিক করাই মনোযোগ দিন না।
স্বজন তখন ঠিক করতে ধরে বলে, এভাবে দাঁড়িয়ে না থেকে পাশে এসে বসুন, আমি ঠিক করতেছি। কি আর করার। জয়শ্রী ভয়ে ভয়ে পাশে এসে বসতেই থ্যাম করে কারেন্ট চলে যায় আর জয়শ্রী ভয়ে উঠে দাঁড়ায়। স্বজন তখন কম্পিউটার ঠিক করতে করতে জয়শ্রীকে দুষ্টু লুকে দেখতে থাকে ও বলে, আমার খুব শখ ছিল একজন শিক্ষিকাকে বিয়ে করার, যার লম্বা চুল থাকবে নেশায় মাতাল করা দুটো চোখ, যার ভয়েসটা শুনলে মনটা ভরে যাবে, যার খালি গলায় গান শুনলে বারবার শুনতে ইচ্ছে করবে। কিন্তু কপাল দেখেন, এমন বউ পেলাম কই। আপনারও নিশ্চয়ই এমন একজন স্বামীর স্বপ্ন ছিল, যে শিক্ষিত হবে, হ্যান্ডসাম হবে, যে আপনার রূপের, আপনার গুণের এবং আপনার ট্যালেন্টের সম্মান করবে, কি তাই না? জয়শ্রী কোনো জবাব না দিয়ে ভয়ে অস্থির হচ্ছে, এর মাঝেই কারেন্ট চলে আসে। স্বজন তখন কাজ রেখে গালে হাত দিয়ে এক নজরে জয়শ্রীর দিকে তাকিয়ে থাকলে জয়শ্রী বিব্রত হয়ে বলে, আর কতক্ষণ লাগবে? স্বজন বলে, মনে হচ্ছে পুরো সিস্টেমটাই রিকভারি করতে হবে, অনেক সময় লাগবে। আচ্ছা ম্যাম, এসব খারাপ সাইটগুলো তো এমনিতে আপনার কম্পিউটারে ওপেন হওয়ার কথা না, আপনি এসব সাইটে গিয়ে ভিডিও দেখছিলেন তাই না? জয়শ্রী রেগে মেগে বলে, কী সব বকছেন? আমি একজন শিক্ষিকা, আমার একটা আদর্শ আছে, আমি এসব ভিডিও কেন দেখব? স্বজন বলে, কুল, শিক্ষিকা হয়েছেন তো কি হয়েছে, আপনার শারীরিক চাহিদা থাকতেই পারে। জয়শ্রী বলে, আপনি অকারণেই আমাকে ব্লেম করে আমাকে সাইবার ক্রাইমে ফাঁসানোর চেষ্টা কেন করছেন? স্বজন বলে, শান্ত হন, ভয় পাবেন না। মধ্যরাত, বাহিরে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়াটাও অনেক রোমান্টিক। আপনার স্বামী বা অন্য কেউ বাড়িতে নেই, আপনার বয়সও কম, তাই এই ধরনের ভিডিও দেখা মোটেও অপরাধ নয়। জয়শ্রী রেগে মেগে বলে, সেট আপ, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার মতলব কি বলেন তো? স্বজন এবার উঠে জয়শ্রীর দিকে বাজেভাবে হাতে গিয়ে আনেও বলে, রিল্যাক্স, ভয় পাবেন না। এমন সময় বাহিরে রাস্তা দিয়ে লোকজন যাওয়ার আওয়াজ হতেই জয়শ্রীর লোক ডাকার সিদ্ধান্ত নেয়। ব্যাপারটা বুঝতে পেরে স্বজন তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা লাগিয়ে দিলে জয়শ্রী ভয় পেয়ে বলে, আপনি দরজা লাগাচ্ছেন কেন? শুনুন, আমাকে দরজা খুলতে দিন। স্বজন তখন বলে, ম্যাম প্লিজ, আমি এত দূর থেকে আপনার কাজটা করে দিতে এসেছি, প্লিজ রাজি হয়ে যান। এটা শুনে জয়শ্রী রাগে ছটফট করতে থাকলে স্বজন বলে, ভুলেও চিৎকার দিয়ে লোক জড়ো করার কথা ভাববেন না। চিৎকার করলে আমিও সবাইকে বলবো যে আপনার স্বামী বাসায় নেই, তাই আপনি নিজেই আমাকে বাসায় ডেকেছেন। এটা শুনে জয়শ্রী তো শখ। স্বজন এবার কম্পিউটারের দিকে যেতে যেতে বলে, আমি কিন্তু ফ্রিতে কিছু চাচ্ছি না, আপনি যে বিপদে পড়েছেন সেটা থেকে রক্ষা করতেছি। ওদিকে গিরি তার বন্ধুদের সাথে ইচ্ছা মতো লাল পানি খেয়ে টাল্লি হয়ে এবার বাসার দিকে ফিরতেছে। তো সে বাসার কাছে এসে একা একা বলে, এদিকে গেলে বাসার সামনের গেটে পৌঁছাবো, আর ওদিকে গেলে বাসার পিছন গেটে পৌঁছাবো, পিছনের গেট দিয়ে যাব। সে ফোনে কার সাথে প্রেম করতেছে হাতে নাতে ধরবো, এই বলে গিরি বাসার পিছনের রাস্তা দিয়ে যেতে থাকে। সিন বাসার ভিতরে আসলে দেখি স্বজনের ব্ল্যাকমেইলে জয়শ্রী পরিস্থিতির শিকার হয়ে এবার চুপ হয়ে আছে। স্বজনও বুঝে যায় ঔষধে কাজ হয়েছে, তাই স্বজন বলে, আমি আপনার গলায় গান শুনে সেদিনই আপনার উপর ক্রাশ খেয়ে গিয়েছিলাম, সেই রাতে ঘুমাতে পারিনি, আজকের রাতটাও তেমন নির্ঘুম কাটাতে চাই, তবে সেটা এমন হাত গুটিয়ে বসে থেকে নয়। এই বলে স্বজন ল্যাপটপে একটা গান প্লে দিয়ে বলে, আমি জানি আপনি অনেক ভালো নাচতেও পারেন, শাড়িটা এভাবে সুন্দর করে গুজে নিন, এরপর একদম রোমান্টিক এবং আবেদনময়ী এক্সপ্রেশনে হালকা একটু নাচ দেখান, মনটা পুরো ভরে যাবে প্লিজ। জয়শ্রী তো অবাক। স্বজন বলে, প্লিজ একটু নাচুন, জাস্ট সামান্য একটু, এতেই আমি খুশি, প্লিজ। ওদিকে গিরি বাসার পিছনে পৌঁছে গেলে বলে, এই মাঝরাতে গানের আওয়াজ কোথা থেকে আসতেছে? এই বলে গিরি আওয়াজ ফলো করে করে তার বাসার পিছনের জানালায় এসে জানালাটা খুলে ভিতরে তাকালে দেখে জয়শ্রী শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে গিরি বলে, সেই মাঝরাতে শাড়ি পরেছে কেন? ওদিকে স্বজন বারবার জয়শ্রীকে শাড়ি গুজে একটু নাচার জন্য রিকোয়েস্ট করে যাচ্ছে, বাট জয়শ্রী কি করবে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থ মেরে দাঁড়িয়ে আছে। তো শেষমেশ দেখি জয়শ্রীর শাড়িটা ওভাবে গুজে নিতে শুরু করেছে। কি তার মানে কি তাহলে জয়শ্রী শেষমেশ স্বজনের কাছে বাজে প্রস্তাবে রাজি হতে যাচ্ছে? কিন্তু না, জয়শ্রী স্বজনকে একটা ধমক দিয়ে বলে ওঠে, আপনি কি ভেবেছেন আমি চরিত্রহীন মেয়ে? বাড়িতে আমার স্বামী নেই, আমি বিপদে পড়েছি, আপনাকে ছাড়া সেই বিপদ উদ্ধার হবে না, এই ভেবে আপনি আমাকে মিষ্টি মিষ্টি কথা বলবেন অথবা ব্ল্যাকমেইল করবেন আর আমি আমার চরিত্র বিকিয়ে দিব? আপনি কি ভেবেছেন আপনি স্মার্ট, হ্যান্ডসাম, আর এটা দেখে আমি গলে যাব? সেদিন স্কুলে এসে খুব তো লেকচার দিলেন কিভাবে সাইবার ক্রাইম থেকে বাঁচতে হয়, আর আজ নিজেই আমাকে সাইবার ক্রাইমের ভয় দেখিয়ে আমার সাথে যাতা করতে চাচ্ছেন। মনে রাখবেন, এই জয়শ্রী যেমন একজন আদর্শ শিক্ষিকা তেমন একজন চরিত্রবান স্ত্রী। বাড়ি থেকে এসব শুনে গিরি তো রীতিমতো শখ। জয়শ্রী বলে, আমি আপনাকে একটা হেল্পের জন্য ডেকেছি, আর আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিতে চাচ্ছেন? আপনি চান আমি আপনাকে খুশি করি? এক্ষুনি বাসা থেকে বের হয়ে যান বলতেছি। বাহির থেকে এসব শুনে গিরি তো পুরো ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে সে যে তার বউকে এতদিন ধরে অকারণেই সন্দেহ করে আসছিল, এটা কত বড় ভুল ছিল। এমন সময় বাহিরে কারো পায়ের আওয়াজ শুনে স্বজন থ মেরে যায় এবং মুহূর্তের মাঝে ভয়ে তার কলিজা শুকিয়ে আসে। তখন সে দৌড়ে গিয়ে দরজাটা আটকে দাঁড়ালে জয়শ্রী গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে। স্বজন সরে যেতে না চাইলে জয়শ্রী রেগে মেগে টেনেই স্বজনকে সরায়। এরপর জয়শ্রী
জয়শ্রী দরজাটা খুলতেই দেখে গিরি সামনে দাঁড়িয়ে আছে। এই সময় গিরিকে দেখে জয়শ্রী তো ভয় শেষ, কারণ জয়শ্রী ভাবতেছে এখন যদি গিরি দেখে বাসার ভিতরে একটা ছেলে আছে তাহলে তো গিরি নির্ঘাত ভেবে নিবে জয়শ্রী এই ছেলেটির সাথে ফুর্তি করছিল। জয়শ্রীর সত্যিটা হাজার গলা ফেটে বললেও গিরি বিশ্বাস করবে না। তো গিরি জয়শ্রীকে শাড়ি পরা দেখে বলে, সেজেছো কেন, কেউ কি বাসায় এসেছে? জয়শ্রী কোনো কথা বলে না। গিরি বলে, বাহিরে এটা কার বাইক? দরজায় দেখে একজোড়া জুতাও। জয়শ্রী তো চুপ। গিরি তখন টেবিলে থাকা স্বজনের ল্যাপটপটা দেখে জয়শ্রীর দিকে তাকায়। মানে গিরি এটা বোঝাতে চাচ্ছে না যে সে জয়শ্রীকে সন্দেহ করে বাসায় এসে লুকিয়ে বাসার ভিতরে একটি ছেলেকে দেখেছে, বরং গিরি এটা বোঝাতে চাচ্ছে সে এমনিতেই বাসায় এসেছে আর তার মনে হচ্ছে বাসায় হয়তো কোনো ছেলে আছে। তো সেই ছেলেটি কে আর সে কোথায় লুকিয়ে আছে এটা খুঁজতে গিরি তার বন্দুকটা নিয়ে পাশের রুমে চলে গেলে জয়শ্রী ভয়ে থ মেরে দাঁড়িয়ে থাকে। তো গিরি বন্দুক নিয়ে ওয়াশরুমে আসতে দেখে স্বজন ওয়াশিং মেশিনের পিছনে লুকিয়ে আছে। এটা দেখে গিরি স্বজনকে টেনে বের করে বলে, তুই এখানে কেন রে, কাপড় ধুতে এসেছিস? স্বজন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, স্যার আমি কম্পিউটার ঠিক করতে এসেছি। গিরি বলে, তাহলে ওয়াশিং মেশিনের পিছনে কি ঠিক করছিস? আয় কম্পিউটার ঠিক করবি। এই বলে গিরি স্বজনকে টেনে জয়শ্রীর সামনে নিয়ে এসে ছেড়ে দেয়। ও জয়শ্রীকে বলে, জয়শ্রী আমি তোমাকে বললাম না যে কেউ বাসাতে লুকিয়ে আছে মনে হচ্ছে, এই দেখো এই সেই মাল, সে নাকি কম্পিউটার ঠিক করতে এসেছে, তো যাও তার জন্য এক কাপ চা নিয়ে আসো। এটা শুনে জয়শ্রী অবাক হয়ে কিচেনে চলে গেলে গিরি স্বজনকে এনে ধাক্কা মেরে কম্পিউটার টেবিলে বসিয়ে দেয় এবং নিজেও পাশে বসে পড়ে বলে, তুই কি আমার বউয়ের নাচ দেখতে চাস? এটা শুনে স্বজন তো শক। স্বজন ভাবে তার মানে গিরি সব শুনে ফেলেছে। তাই স্বজন ভয়ে থ মেরে থাকলে গিরি বলে, কি হলো, কিছু বলছিস না যে? স্বজন বলে, স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি কম্পিউটারটা রিকভারি দিয়ে ঠিক করে দিচ্ছি। গিরি বলে, ওকে গুড বয়, তো কত মিনিট লাগবে? স্বজন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, জাস্ট 5 মিনিট। কন মনটা তাইলে কি কয়, এর আগে ঠিক করার নামে সারা রাত পার করলো আর এখন মাত্র 5 মিনিটেই ঠিক করে দেবে। আর সত্যি সত্যি আবার সেটাই হয়, সে 5 মিনিটের মাঝেই কম্পিউটারটা ঠিক করে ফেলে। জয়শ্রী চা নিয়ে আসলে গিরি বলে, জয়শ্রী তুমি চা বানাতে বানাতেই তো সে কম্পিউটার ঠিক করে ফেলেছে। জয়শ্রী তখন কম্পিউটারটা চেক করে দেখতে থাকলে স্বজন ভয়ে গিরিকে বলে, স্যার আপনার বউয়ের কম্পিউটারে অটোমেটিক নোংরা ভিডিও ওপেন হতে থাকে, সে সেগুলো বন্ধ করতে পারছিল না, তাই সে আমাকে ডাকে। ততক্ষণে জয়শ্রী কম্পিউটার চেক করে গিরিকে বলে, ঠিক হয়ে গেছে। এবার গিরি উঠে দাঁড়িয়ে জয়শ্রীকে বলে, জয়শ্রী তুমি ওকে কিভাবে চেনো? জয়শ্রী বলে, সে আমাদের স্কুলে সাইবার সচেতনতা ক্লাস নিয়েছিল। গিরি বলে, জয়শ্রী সাব ইন্সপেক্টরকে ফোন করো। স্বজন বলে, স্যার প্লিজ এটা করবেন না, আমাকে যেতে দিন। গিরি জয়শ্রীকে ধমক দিয়ে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এদিকে স্বজন জয়শ্রীকে এমনটা না করার জন্য কান্না জড়ানোর স্বরে অনুরোধ করতে থাকে, যা শুনে জয়শ্রী থেমে যায়। তখন গিরি আবার জয়শ্রীকে ধমক দেয়, তো স্বজন আবার জয়শ্রীকে রিকোয়েস্ট করে আটকায়। তখন গিরি বলে, ঠিক আছে, তোকে সাইজ করতে সাব ইন্সপেক্টরের প্রয়োজন নেই, আমিই যথেষ্ট। এই বলে গিরি স্বজনের দিকে ধ্যাম করে বন্দুক তাক করলে স্বজন ও জয়শ্রী তো ভয় শেষ। কিন্তু জয়শ্রী গিরিকে শান্ত করে বলে, গিরি ওকে যেতে দাও। গিরি তখন বন্দুক নামিয়ে বলে, কি বললে, তুমি নিজেই চাচ্ছ আমি তাকে ছেড়ে দেই? জয়শ্রী হ্যাঁ সাই দিলে গিরি স্বজনকে বলে, বেটা আমার বউ সহজ সরল ও নরম মনের, তাই বেঁচে গেলি। এরপর গিরি জয়শ্রীকে বলে, ঠিক আছে তাহলে পুলিশে জড়ালাম না, তাকে যেতে দেই, কি বলো জয়শ্রী? এই বলে গিরির স্বজনকে অপমান করে বলে, যা শালা চোখের সামনে থেকে ভাগ। ব্যাপারটা স্বজনের মাইন্ডে লাগে, তাই সে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে গোছাতে গিরিকে বলে ওঠে, স্যার পুলিশ এলে আপনার বউয়েরই ইজ্জত যাবে, কারণ এই মাঝরাতে আমি এমনি এমনি আসিনি, আপনার বউ আমাকে ইনভাইট করে ডেকে এনেছে। লে জ্বালা, জয়শ্রী তো পুরো শক। ব্যাস কোনো কথা নেই, জয়শ্রী কষিয়ে একটা থাপ্পড় মেরে দিলে গিরি বলে, হ্যাঁ এবার ঠিক হয়েছে। স্বজন এবার চুপচাপ চলে যেতে ধরলে জয়শ্রী রাগের ঠেলায় স্বজনের ল্যাপটপটা কেড়ে নিয়েই দেয় এক আছাড়। ওদিকে ভয়ে স্বজন তো দৌড়। এরপর জয়শ্রী রাগের মাথায় ব্যাগটা নিয়েও ছুঁড়ে ফেলে দেয়। তো বাইকের আওয়াজে আমরা বুঝতে পারি স্বজন তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। এদিকে জয়শ্রী রাগে ছটফট করতে করতে বসে পড়েও রাগের ঠেলায় সাপের মতো ফুসফুস করতে থাকে। জয়শ্রীকে এত রাগ হতে দেখে গিরি সান্ত্বনা দিতে ধরতেই জয়শ্রী গিরির হাতটা ঝটকা মেরে সরিয়ে দেয়, কারণ জয়শ্রী এটা ভালো করেই জানে যে গিরি তাকে সন্দেহ করে এই রাতের বেলা তীরবান্ধন থেকে এসেছে। তাই জয়শ্রী উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে গিরিকে বলে, খবরদার তুমি আমাকে ভালোবাসা দেখানোর চেষ্টা করবে না, কারণ তুমি সেটার যোগ্যতা হারিয়ে ফেলেছো। তুমি জানো একজন বউ জীবনে কখন ব্যর্থ হয়ে যায়? যখন তার স্বামী তাকে ভুল বোঝে। মেয়েটি যা কিছু করে তার সব কিছুর মাঝেই যখন তার স্বামী দোষ খুঁজতে চেষ্টা করে। মেয়েটির সকল আচরণকেই যখন একজন স্বামী সন্দেহের চোখে দেখে। আর তুমি আমার সাথে সেটাই করেছো। তোমার সমস্যা কি জানো? তুমি আমার মাঝে সন্দেহ খোঁজার ব্যস্ততায় আমার মাঝে থাকা তোমার প্রতি ভালোবাসাটাকে সবসময় এড়িয়ে যাও। এইসব শুনে গিরি তো থমেরে দাঁড়িয়ে থাকে। দিন কাট হয়ে পরের দিন আসলে দেখি জয়শ্রী তার বাড়ির পিছনের বাগান থেকে জুঁই ফুল তুলতেছে। এমন সময় গিরি পুরো একদম হ্যান্ডসাম হয়ে সেখানে আসে। জয়শ্রী তখন দুষ্টামো করে জুঁই ফুলগুলো গিরির নাকে ধরলে গিরির হাঁচি আসতে ধরে, আর জয়শ্রী এবার ফুলগুলো ছুঁড়ে ফেলে দিয়ে গিরিকে বলে, গিরি তুমি কি এখনো আমাকে সন্দেহ করো?
এখনো কি সংবাদপত্র বিক্রেতা, মাছওয়ালা, নেটওয়ালা, সঙ্গীত শিক্ষক, সাব ইন্সপেক্টর এদের পিছনে পড়ে থাকতে চাও? এটা শুনে গিরি মিষ্টি হেসে তার বউকে জড়িয়ে ধরে আর সিন শিফট হলে দেখি বউয়ের প্রতি সন্দেহ দূর হয়ে যাওয়াই এখন গিরির দাম্পত্য জীবন সুখে শান্তিতে এবং রোমান্সে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। মানে একজন স্বামী যখন অকারণে তার বউয়ের মাঝে সন্দেহ খোঁজে তখন তাদের দাম্পত্য জীবনটা কেমন হয়, আর যখন স্বামী সন্দেহটা না খুঁজে ভালোবাসাটা খোঁজে তখন তাদের দাম্পত্য জীবন কেমন হয়। এই মূল্যবান মেসেজের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো